হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানির বিস্তারিত আপডেট। শুনানির খুঁটিনাটি বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। প্রাথমিক টেট 2022 ও টেট 2017 প্রশ্নভুল মামলায় আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে বেঞ্চ, সেই বেঞ্চ কি নির্দেশ দিলেন, কাদের পক্ষে অর্ডার হলো, কারা জিতলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি পিটিশনাররা, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। শুনানির বিস্তারিত আপডেট তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত শুনানির ডিটেলস খুঁটিনাটি আমরা জেনে নিই। কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে প্রাথমিক টেট 2022 এবং প্রাথমিক টেট 2017 প্রশ্নমূল মামলায় আজ ফাইনাল রায়দানের জন্য লিস্টেড ছিল 4 এবং 5 নাম্বার সিরিয়ালে। তবে ফাইনাল অর্ডারের জন্য লিস্টেড হলেও আজ কিন্তু বেশ কিছু শুনানিও হয়েছে। এই দুটি প্রশ্নমূল মামলার শুনানি গত সপ্তাহে হয়ে গিয়েছিল। মোটামুটি দুটি মামলা কিন্তু মোটামুটি একসঙ্গেই শুনানি চলছিল। তো আজকে শুনানির মূল কারণ হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই টেট পাস করেছেন, সেই সমস্ত টেট পাসকারীরা 2022 বিশেষত টেট পাসকারী যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা এই মামলার সঙ্গে অ্যাড হয়েছেন এবং তাদের ফাইল আজ সংযুক্ত হলো এবং তারা তাদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার তারা চেষ্টা করেছেন। তো এই টেট পাসকারী ক্যান্ডিডেটরা তারা মূলত আজকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলেন যে সুপ্রিম কোর্টে 2010 সালে একটা অর্ডার ছিল যেখানে রিক্রুটমেন্ট রুলস খাতার যে পুনর্মূল্যায়ন, রিএভ্যালুয়েশন, সেটাকে কখনোই পারমিট করে না। সেখানে মামলাকারীদের কোনো অধিকার নেই এই প্রশ্নভুল মামলায় তারা পুনর্মূল্যায়নের জন্য আপিল করে, বা যে টেট পরীক্ষার ইতিমধ্যে এভালুয়েশন কমপ্লিট হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর খাতা পুনর্মূল্যায়ন করা কখনোই রুলস পারমিট করে না। যদি টেট প্রশ্নভুল মামলায় কোনো প্রশ্নের রেসপেক্টে কোনো ক্যান্ডিডেটকে মার্কস প্রদান করতে হয় তাহলে সেই স্টেপটি পুনর্মূল্যায়নেরই সমান হলো। যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ফাইনাল অ্যান্সারকে গ্রহণ করার আগে সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিয়েছিল কোনো প্রশ্ন ভুল থাকলে তারা চ্যালেঞ্জ করতে পারবে এবং 500 টাকা পেমেন্ট করে তারা প্রত্যেকটা পার প্রশ্ন পিছু 500 টাকা দিয়ে তারা চ্যালেঞ্জ জানাতে পারতো। কিন্তু তারা এই পিটিশনাররা তারা কখনোই তারা কোনোভাবে এই চ্যালেঞ্জ তারা জানায়নি, অথচ তারা কোর্টে এসে দাবি জানাচ্ছে, কোর্টে এসে মামলা করছে যে বিভিন্ন প্রশ্ন ভুল দেখিয়ে তারা মার্কসের দাবি জানাচ্ছে। পর্ষদ যেহেতু তাদেরকে মূল্যায়ন করার জন্য প্রশ্নের মধ্যে ভুল আছে কিনা সেটা জানানোর কথা বলেছিল, রিভিউ করার কথা বলেছিল, তা সত্ত্বেও তারা কেন করেনি? তার পরবর্তীতে এসে তারা কোর্টের কাছে এসে কখনোই দাবি জানাতে পারে না যে তাদের ওএমআর শিট পুনর্মূল্যায়ন করা হোক বা এই প্রশ্নগুলোর পুনর্মূল্যায়ন করা হোক। এই দাবি তারা কখনোই জানাতে পারে না, বা পিটিশনাররা তারা দাবি জানাতে পারে না যে এই প্রশ্নগুলো ভুলের জন্য এক্সপার্টের কাছে পাঠাতে হবে। তবে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি টেট পাসকারীদের এই সমস্ত কথায় খুব একটা গুরুত্ব দিলেন না। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর বাবু তিনি জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দুবার এক্সপার্ট কমিটি গঠন করেছে এবং দুবার এক্সপার্ট কমিটি গঠন করার পর তারা একটা ফাইনাল ডিসিশনে এসে ফাইনাল অ্যান্সারকে গ্রহণ করেছে। তারপরে এসে গিয়ে এই পিটিশনাররা তারা থার্ড এক্সপার্ট কমিটির কাছে কখনোই এই প্রশ্নগুলোকে পাঠাতে পারে না। এরপর পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে পিটিশন কপিতে কোন প্রশ্নে কোন ধরনের ভুল রয়েছে, তার প্রশ্নের গঠনগত বা তার অ্যান্সার কির গঠনগত কোথায় কি ভুল রয়েছে সেগুলো ইন্ডিকেট করা আছে। সিঙ্গেল বেঞ্চ এই প্রশ্নগুলোকে ধরে ধরে তিনি ইন্ডিকেট করে দিয়েছেন, যে তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই প্রশ্নের গঠনের ক্ষেত্রে ভুল আছে। তিনি সিঙ্গেল বেঞ্চ এটা স্বীকার করেছে। সেই অনুযায়ী আমরা সাপোর্টিং মেটেরিয়ালস প্রোভাইড করেছি। তো সেক্ষেত্রে 2022 টেট প্রশ্ন ভুললে সেখানে 24টা প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এবং 2017 টেট প্রশ্নের মধ্যে টোটাল 22টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে। এরপর মাননীয় বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, কি কি সাবজেক্ট এই টেট পরীক্ষায় রয়েছে। তখন পিটিশনারদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কেউই ঠিকঠাক ভাবে সেভাবে অ্যান্সার প্রদান করতে পারেননি। তো সামগ্রিকভাবে 5টা সাবজেক্ট ছিল সেটা কিন্তু তারা জানাতে পেরেছেন। বিচারপতি প্রশ্ন করেন যে ল্যাঙ্গুয়েজ 1টা কি? বিকাশ রঞ্জন বাবু বলেন যে ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংলিশ, যেটা একদমই ঠিক নয়। কেননা ল্যাঙ্গুয়েজ 1টা আমরা সবাই জানি সেটা বেঙ্গলি সাবজেক্ট, এবং ল্যাঙ্গুয়েজ 2টা যখন জিজ্ঞেস করাতে তখন তিনি বলেন যে বাংলা, যেটা হওয়া উচিত ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেট পাসকারী ক্যান্ডিডেটরা যখন পুনর্মূল্যায়নের বিরোধিতা করেন তখন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি বলেন যে এটা ঠিক যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে রুলস পারমিট না করলেও যে স্ট্যাটুটরি বডি আছে তার কাছে হয়তো খাতার পুনর্মূল্যায়নের জায়গা থাকছে না ঠিকই, কিন্তু রিকোর্ট এ ব্যাপারে অ্যাটেম্প করতে পারে, এটুকুই বলেছেন। তো তারা 2010 সালের একটা জাজমেন্ট, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দেখিয়ে তারা বলেন যে কোনো রিক্রুটমেন্টের খাতার পুনর্মূল্যায়ন করা যায় না, সুপ্রিম কোর্টের এটা অর্ডার রয়েছে। কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে তারা 2018 সালের একটা রিক্রুটমেন্টের একটা রুলস বা একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট তারা
তুলে ধরেন। তো 2018 সালে সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো একটা বিষয় নিয়ে রিট কোর্টের মনে যদি কোনো ডাউট আসে, কোনো একটা বিষয় নিয়ে দ্বিধা আসে, কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আসে, কোনো একটি প্রশ্নের নিরিখে যদি সেই প্রশ্নটি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা আসে, তাহলে রিট কোর্ট অবশ্যই সেই প্রশ্নটাকে এক্সপার্টের কাছে পাঠাতে পারে। এই জাজমেন্টটা সুপ্রিম কোর্টের একটি মামলা, রণবিজয় সিং এর একটি জাজমেন্ট। এটা হলো 2018 সালের লেটেস্ট জাজমেন্ট। টেট পাসকারী ক্যান্ডিডেটরা 2010-এর জাজমেন্ট তারা প্রকাশ করেছিল, যেটা অনেকটা পুরনো। তো আজকে ফাইনাল জাজমেন্টের জন্য উঠেছিল, ফাইনাল জাজমেন্টের কথা ছিল, কিন্তু ফাইনাল জাজমেন্ট কিন্তু সেই অর্থে হলো না। তো মামলাটিকে মাননীয় বিচারপতি আজ সিএবি করে দিলেন। তো আজকের সামগ্রিক শুনানি এবং সমগ্র বিষয় কথোপকথনের পর মাননীয় বিচারপতি যে সিদ্ধান্তে এলেন বা তিনি যে বিষয়টা জানালেন, তো বিচারপতি প্রতি হরিশ ট্যান্ডন স্যার তিনি বললেন যে সমগ্র বিষয়টা ইন্ডিপেন্ডেন্ট দৃষ্টিভঙ্গিতে বিচার করতে হবে, অর্থাৎ বাদী এবং বিবাদী অর্থাৎ পিটিশনার এবং রেসপন্ডেন্ট কারোরই মতামত এখানে তিনি নেবেন না। কোর্ট একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেবে, কোনো পক্ষের কোনো সাজেশন তিনি গ্রহণ করবেন না। অর্থাৎ সামগ্রিকভাবে তিনি একটি এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিলেন, যে এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে এই টেট প্রশ্নের মধ্যে ভুল আছে কিনা সেটা ভেরিফাই করে দেখার জন্য এক্সপার্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন, এবং সেটা ইন্ডিপেন্ডেন্টলি হবে। পিটিশনারের সাজেশন মতো কোনো এক্সপার্ট সেখানে থাকবে না, বা প্রাথমিক শিক্ষা পর্ষদের সাজেশন মতো কোনো এক্সপার্ট সেখানে থাকবে না। শুধুমাত্র কোর্ট মনিটর করবে সেখানে কোন কোন এক্সপার্ট সেখানে থাকবে, কোর্টই সেটা নির্ধারণ করে দেবেন। কারোর সাজেশন মাননীয় বিচারপতিরা শোনেননি, বা কোনো পক্ষ তারা সাজেশন দিতেও চাননি সেভাবে। তো সেক্ষেত্রে সামগ্রিকভাবে যারা পিটিশনার রয়েছেন তাদের কিন্তু আপাতত জয় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপাতত এই মামলা পিটিশনারদের পক্ষেই আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও হেরে গেল। তবে প্রশ্নভুল যাচাইকরণের জন্য যে এক্সপার্ট কমিটি ইতিপূর্বে গঠন করা হয়েছিল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটি, সেই এক্সপার্ট কমিটি থাকবেন কিনা সেই বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলেননি মাননীয় বিচারপতি কিছু। তবে হয়তো সেই এক্সপার্ট কমিটি রাখলেও রাখতে পারেন, বা মাননীয় বিচারপতি তিনি কিন্তু নিজের মন মতো দুটো ইউনিভার্সিটি থেকেই প্রফেসরদের নিয়ে একটা এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ সেখানে থেকে দিতে পারেন। সেটা কোর্টই ফাইনাল সিদ্ধান্ত নেবে, সেটা সম্পূর্ণভাবে ডিভিশন বেঞ্চের দ্বারাই নির্ধারিত হবে। ডিভিশন বেঞ্চ বলল যে কারা এক্সপার্ট হবে সেটা আমিই ঠিক করব। তো মাননীয় বিচারপতি তিনি প্রশ্নগুলো বুঝে নিলেন যে কোন কোন প্রশ্নগুলোর মধ্যে ভুল রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন সাবজেক্টের মধ্যে কি কি গঠনগত বা প্রশ্নের আনসারগত কি কি ভুল আছে, সেই সমস্ত বিষয়গুলোতে মাননীয় বিচারপতি একটু ক্লিয়ারিফাই হয়ে নিলেন। তবে পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত রেফারেন্সগুলো দেওয়া হয়েছিল, সেই রেফারেন্সগুলো বা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো কিন্তু মাননীয় বিচারপতি বললেন যে আমি এই রেফারেন্সগুলো অ্যাকসেপ্ট করব না, এই রেফারেন্সগুলো আমি গ্রহণ করছি না। তিনি বলেন যে যে এক্সপার্ট কমিটি আমি ঠিক করে দেবো, সেই এক্সপার্ট কমিটি তারা ঠিক করবেন যে কোন রেফারেন্সগুলো অ্যাকচুয়াল সঠিক, কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা সায়েন্টিফিক হবে, সেই এক্সপার্ট কমিটি তারাই ঠিক করবেন। আপনাদের কোনো রেফারেন্স আমি গ্রহণ করব না। সেভাবে এক্সপার্ট কমিটি তারা তাদের ইচ্ছে মতো বা তাদের কাছে যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে বা তাদের জ্ঞানত যে সমস্ত তথ্য রয়েছে সেই রেফারেন্সগুলোর উপর বেস করে তারা একটা সিদ্ধান্তে আসবেন এবং তারা একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টই ফাইনাল এবং ফিক্স থাকবে। তাতে করে নির্ধারিত এর আগে যে নির্ধারিত বিশ্বভারতী ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি ছিল তারা কেউ থাকতেও পারে বা নাও থাকতে পারে। সেখানে এটাও ঠিক হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো এক্সপার্ট সেখানে থাকবেন না, এবং অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে কোনো এক্সপার্ট কমিটি তো থাকবেনই না। তো ডিভিশন বেঞ্চ বললেন যে আমি আমার মতো এক্সপার্ট কমিটি ঠিক করব, কে থাকবে সেই এক্সপার্ট কমিটির মধ্যে তারাই আমাকে রিপোর্ট দেবে। তো সামগ্রিকভাবে মাননীয় বিচারপতিরা আজকের এই মামলাটি জাজমেন্ট না দিয়ে সিএবি করে দিলেন, অর্থাৎ কোর্ট অ্যাডজর্ন ফর ভার্ডিক্ট করে দিলেন। তো সামগ্রিকভাবে আজকের এই শুনানির পর 2017 টেট প্রশ্নভুল এবং 2022 টেট প্রশ্নভুলে যারা মামলা করেছিলেন, যারা এই মামলার পিটিশনার ছিলেন, তাদের পক্ষ থেকে এই মামলাটি কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। কেননা যে কেউ হোক না কেন, যে এক্সপার্ট কমিটি গঠন করা হোক না কেন, সেই এক্সপার্ট কমিটি যদি সেই প্রশ্নগুলোর মধ্যে ভুল থাকে তাহলে তারা সেই ভুলগুলো অবশ্যই ইন্ডিকেট করে দেবেন, আর যদি সেই ভুল না থেকে থাকে তাহলে তেমনই রিপোর্ট দেবেন তারা। তো দেখা যাক পরবর্তী কি কি আপডেট উঠে আসে। এই মামলার অর্ডার কপি প্রকাশিত হলে আমরা আরো বিস্তারিত ডিটেলস কি কি অর্ডার দিলে সেটা আমরা জানতে পারবো। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যান এবং বন্ধুদেরকে শেয়ার করে যান। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।